ঠিক বলেছিস তুই কথাখানা। মহারাজ, আসতে পারি? হ্যাঁ রানী, এসো। তুমি আবার আমার কক্ষে তা কাল রাতের ঘুমটা কেমন হলো চারু? মেঝেতে শুয়ে নিশ্চয় তোমার শরীর ব্যথা হয়ে গেছে। এ কি, রাজকন্যা জেসমিন এসব কি? বিয়ের পরের দিন তো স্বামী তার নববিবাহিতার স্ত্রীকে চোখে হারাবে, এটাই তো স্বাভাবিক, তাই না? ঘুমের ঘরে কি থেকে কি বলে ফেলেছি, আর রাজকন্যা জেসমিন কি বা শুনে ফেলেছে? মনটার ভেতরে এমন খচখচ কেন করছে? তবে শোন মীরা, এই সারু আর ওর বাবাকে কোনো কিছু বলে লাভ নেই। এই সারুও ভীষণ চালাক হয়ে গেছে। তারপরে এখন আবার নতুন নতুন এ রাজ্যের যুবরানীও হয়েছে। কে জানে ওর মনে আবার কি মতলব আটবে আমাদের জন্য। আর আগে সারুর মনে যতটুকু দয়া মায়া ছিল আমাদের করা কাণ্ডে, এখন কিন্তু সেটাও থাকবে না, বুঝছিস তো? তাই বলছি, ওদেরকে কিছু না বলে স্বয়ং রাজামশাইয়ের সামনে গিয়ে এমন কাণ্ড করব না যে রাজামশাই আমাদেরকে আতিথেয়তা দেখানোর জন্য কটা দিন রেখে দেবেন এই রাজ্যে, বুঝেছিস তো? ঠিকই বলেছ তুমি মা। বাবা চলে যায় যাজ্ঞা, আমি আর তুমি এ কটা দিনে রাজ্য ছেড়ে কোথাও যাচ্ছি না। আমাকে তো কটা দিন এ রাজ্যে থাকতে হবে। আমার তো আমও গেল, ছালাও গেল। এদিকে রাজপুত্রের সাথে চারুলতার বিয়ে হলো, ওদিকে রাজেশ বাবু আবার বিয়ে করলো মধুপুরের রাজকন্যাকে, আর ওদিকে ব্যাবলার ক্যাবলার কথা তো বাদই দিলাম। তাই নতুন করে দেখি এই হেমরাজ্যের কাউকে আমার জন্য জোটাতে পারি কিনা। এ রাজ্যে আর কোনো রাজপুত্র থাকুক আর না থাকুক, মন্ত্রীপুত্র, সৈন্যপুত্র, এরা তো থাকবে, তাই না? আর শোন মা, তোকে তো আর এক খবর দেওয়াই হয়নি। জানিস, আমাদের গায়ের সবাই মিলে আমাকে মোড়ল বানিয়েছে রে। তাই নতুন নতুন মোড়ল হয়ে গায়ের কিছু দায়িত্ব সামলাতে হবে। এখানে থাকলে কি করে চলবে বল? কি বলছো কি তুমি বাবা? এই খুশির খবরটা তুমি আমায় এই এতক্ষণ বাদে দিলে? আচ্ছা বেশ বাবা, প্রয়োজনে তাগিদে তুমি আজ যখন চলে যেতে চাইছো, আর তখন আমি তোমাকে বাধা দেব না। কিন্তু তোমাকে আমায় কথা দিতে হবে যে খুব তাড়াতাড়ি তুমি আর লালু আবার আমার সাথে দেখা করতে আসবে। ঠিক আছে। ঠিক আছে, তবে বাবা চলো রাজবাড়ির অন্দরমহলে চলো। এভাবে রাজপুত্র আর রাজামশাইকে না জানিয়ে চলে যাওয়াটা তো একেবারে ভালো দেখায় না বাবা। তাই তাদেরকে জানিয়ে সকলে ভোজন সেরে তারপরেই যাবে তোমরা। ঠিক আছে চারুমা, তাই হবে, চল। এই ভ্যাবলা, কোথায় যাচ্ছিস তুই? কোথায় আর যাবো মা, ওই দেখতে পাচ্ছ না আমার প্রাণপ্রিয় বন্ধু ক্যাবলা এসেছে যে। ক্যাবলা আমার ডাকতে এসেছে, তাই তো আমি আমি ওর সাথে যাচ্ছি। বয়স তো কম হলো না ভ্যাবলা? বিয়েটা তো করতে হবে। তা এইভাবে বাউন্ডুলে হয়ে আর কতকাল ঘুরে বেড়াবে বলতো? আর এই হয়েছে এক আপদ ক্যাবলা, এও তোকে ডাকতে রোজ সকাল সকাল চলে আসে। সারাটা দিন টোটো করে ঘুরে বেরিয়ে রাত হলে গুটি গুটি পায়ে বাড়িতে আসিস, আর মাঝে মাঝে এ আপদকেও নিয়ে আসিস আমার এই বাড়িতে গান্ডে পিণ্ডে গেলানোর জন্য। বেদারে, আমি আগে বুঝতে পারিনি যে তোদের বাড়িতে আসায় তোর মা এতটা অপছন্দ করবে। তুই আমায় আগে বলে দিতে পারতিস, তাহলে আমি তোদের বাড়িতে এসে তোর মাকে শুধু শুধু বিরক্ত করতাম না। কাঁদিস না তুই ক্যাবলা। আর মা, তুমি তুমি ক্যাবলাকে এমন করে বলছো কেন? সেদিন ওকে এভাবে বলেছো, ওর বুঝি কষ্ট হয় না মা? ওর কেউ নেই বলে তোমরা সবাই ওকে এভাবে লাঞ্ছনা বাঞ্ছনা করতে পারো না?
আমি কি পুরো গায়ের লোকের কষ্ট দেখার দায় মাথায় নিয়ে বসে আছি নাকি যে সবার কষ্ট দূর করব? একে আমি তোর চিন্তায় চিন্তায় বেসামাল, এত বড় হয়েছিস নিজের পায়ে দাঁড়ালি না, আর এরপর তো তোর সাথে কোনো বাড়ির মেয়ে আসতে চাইবে না। কি বলছো কি মা? আমি আমি আমার নিজের পায়ে তো দাঁড়িয়ে আছি। আমি কি ক্যাবলার পায়ে দাঁড়িয়ে আছি নাকি? এই দেখো মা, আমার পা দুটো এই শটাং হয়ে দাঁড়িয়ে আছে। তোমার চোখে নেওয়া হয়েছে নাকি মা? দূর, সকাল সকাল তোমার শুধু বাজে কথায় মুখ লাগিয়ে ও মনটা খারাপ হয়ে গেল। এই ক্যাবলা, চল চল, আমরা যে কাজে যাচ্ছিলাম সে কাজে যাই। এ কথা বলে ভ্যাবলার ক্যাবলা বাড়ি থেকে বেরিয়ে যায়। এতদিন তো ভাবতাম ওই লোভী মেয়ে মীরা আমার ছেলেটাকে জাদু করেছে, তাই আমার ছেলেটা ওই মীরার প্রতি আসক্ত হয়ে আছে। এখন তো দেখছি উল্টো, এই ক্যাবলা আমার ছেলেটাকে শুধু জাদুই নয়, রীতিমতো বশ করেও ফেলেছে। বাবা রাজপুত্র, তুমি তো দেখছি চটে গেলে। চটে গিয়ে তো ভালোই হলো, নিজের বইয়ের সম্পর্কে ভালোবাসার বহিঃপ্রকাশও করছো তোমার মুখের ভাষা দিয়ে। কিন্তু একটা কথা আছে জানো তো, চোরের মায়ের বড় গলা। আদৌ তোমার আর চারুলতার মধ্যে সত্যি সত্যি কোনো ভালোবাসার সম্পর্ক আছে তো রাজপুত্র? আমার তো বিশ্বাসই হচ্ছে না, কারণ মানুষ ঘুমের ঘরে যেটা বলে সেটা সত্যিই বলে। আর ঘুমের ঘরে তোমার মুখে আমি শুনেছি তুমি আর চারুলতা সবার সামনে যে সম্পর্ক দেখাও, আসলে ভেতরে ভেতরে তোমাদের সম্পর্কটা এতটা সহজ নয়। এমনকি তোমরা একই ঘরে থাকা সত্ত্বেও চারুলতার নিচে বিছানা করে ঘুমায়, আর চারুলতার মধ্যে ভালোবাসা নামক কোনো ছিটে ফোঁটা নেই বলেই তুমি গলা উঁচিয়ে উঁচিয়ে মিথ্যে কথা বলে যাচ্ছ রাজপুত্র। রাজকন্যা জেসমিন, তুমি তোমার নিজের মুখে লাগাম টানো। রাজকন্যা জেসমিন রাজপুত্রকে তার অপমানজনিত কথা ছুড়ে দিয়ে রাগান্বিত করে ফেলে, আর তখনই চারুলতা রাজপুত্রের কক্ষে প্রবেশ করে। অনেকটা বেলা হয়ে গেছে, রাজপুত্রের শরীরের কি অবস্থা সেটাও তো জানা হলো না। এখনো কি সে পড়ে পড়ে ঘুমাচ্ছে? জ্বর আসেনি তো? যাই, আমি কি একবার তার শরীরের অবস্থা দেখে আসি। এ কথা বলে চারুলতা রাজপুত্রের কক্ষের দিকে যাবে, তখনই রাজেশ এসে পড়ে। বাবা, সকাল সকাল সূর্যটা আজ কোন দিকে উঠেছে? সকাল হতে না হতেই আমার আকাঙ্ক্ষিত সুন্দরীর দেখা পেলাম। যে সুন্দরীর দেখা পেতে চেয়েছিলাম আমি প্রতিটি সকালে। সূর্যটা রোজ যেদিকে ওঠে আজও ঠিক সেদিকেই উঠেছে রাজেশ বাবু। তবে আমি আপনার সাহসের তারিফ করি। আপনার সাহস হয় কি করে হেমরাজের যুবরানীকে নিয়ে এমন বাজে মন্তব্য করার? আর দ্বিতীয়বার ভুলেও আপনি আমার পথ আটকানোর চেষ্টা করবেন না। এই কথা বলে চারুলতা রাজপুত্রের কক্ষের দিকে চলে যায়। বাবা চারুলতা, তোমার সৌন্দর্যের সাথে সাথে তেজটাও দেখে আগের মতোই আছে, তবে হেমরাজ্যের যুবরানী হওয়াতে দেখছি তেজটা আরো দ্বিগুণ হয়েছে। তবে তোমার এই অহংকারের রূপের তেজ আমি এক এক মুহূর্তে ভেঙে দিতে পারি, কিন্তু সেটা আমি করব না। ধীরে ধীরে তোমায় আমি আমার প্রতি আকৃষ্ট করব। তোমার সৌন্দর্য দেখে আমি যতটা তোমার প্রতি আকৃষ্ট হয়েছি তার চেয়ে বেশি আকৃষ্ট হই তোমার এই তেজ দেখে। তোমার এই তেজ আমায় তোমার প্রতি ভীষণ ভীষণ মাতাল করে তুলেছে চারুলতা। এ কি রাজপুত্র, আপনি এভাবে রেগে আছেন কেন? ঘুম থেকে উঠে কি হয়েছে কি আপনার? বাহ, চারুলতাও দেখছি চলে এসেছো। তা কাল রাতের ঘুমটা কেমন হলো চারু? মেঝেতে শুয়ে নিশ্চয় তোমার শরীর ব্যথা হয়ে গেছে।
এ কি রাজকন্যা জেসমিন এসব কি বলছে? আমি যে রাজপুত্রের কক্ষে থাকলেও মেঝেতে বিছানা করে ঘুমাই, সে কথা রাজকন্যা জেসমিন কি করে জানতে পেরে গেল? আমি তো খুব সকালে উঠেই বিছানা সরিয়ে ফেলেছি। তবে রাজপুত্র নিজে কি রাজকন্যা জেসমিনকে এই কথা বলেছে? রাজকন্যা, রাজকন্যা, এ কি রাজকন্যা? আমি সেই সকাল থেকে সারা প্রাসাদ তোমায় খুঁজে বেড়াচ্ছি, আর তুমি কি না সকাল সকাল তোমার পুরনো নাগরের কক্ষে চলে এসেছো? মুখ সামলে কথা বল শয়তান। তোর ভাগ্য ভালো, কাল থেকে এখন অবধি ঘটে যাওয়া সব কাণ্ড কারখানার পরও আমি তোকে এখানে আমার এই প্রাসাদে অবস্থান করতে দিচ্ছি। অনাকাঙ্ক্ষিতভাবে রাজকন্যা জেসমিনের সাথে তোর বিয়ে হয়, তোকে আমি ছেড়ে দিয়েছি। নিজের সীমা লঙ্ঘন করলে আমি এরপর ভুলে যাব যে রাজকন্যা জেসমিনের সাথে তোর বিয়ে হয়েছে। আহ, রাজপুত্র, তুমি এভাবে রেগে গেলে কেন? এখন তো আমরা ধরতে গেলে আত্মীয় হয়ে গেছি। আত্মীয়ের সাথে এভাবে কেউ কথা বলে নাকি? আর তাছাড়া এখন আমি আর রাজকন্যা জেসমিন দুজনই তোমাদের রাজপ্রাসাদের আত্মীয়, আর তোমাদের উচিত আমাদেরকে যথাযথভাবে সমাদর করা। আমি আর আপনি এই রাজ্যের আত্মীয়? মানে আপনি রাজ্যের আত্মীয় হতে চাবেন কেন? আপনার সাথে আমি বিয়েটা তো মানিই না, আর কোনোদিনও মানবো না। আর আপনি আমার নাম ধরে ডেকে ডেকে এখানে এসেছেন কেন? কি চাই আপনার আমার কাছে? আর আপনার সাথে আমার কোনো ধরনের কোনো কথাই বলতে ইচ্ছে করছে না। চলে যান এখান থেকে। আহ, আমার প্রিয় সহধর্মিনী, তুমি এইভাবে রেগে যাচ্ছ কেন? আমি তোমার খোঁজ করব না তো কার খোঁজ করব শুনি? বিয়ের পরের দিন তো স্বামী তার নববিবাহিতার স্ত্রীকে চোখে হারাবে, এটাই তো স্বাভাবিক, তাই না? ছি, নোংরা লোক কোথাকার! নিজের ভাষা সংযত করুন বলছি। আমার কাছে গচ্ছিত যেসব পয়সা কড়ি ছিল সেগুলোই তো ভেঙে ভেঙে খাচ্ছি। এগুলো দিয়ে খেলে বেশ কটা দিন যাবে বই কি, কিন্তু এই বসে বসে খেয়ে অন্ন ধ্বংস করার ইচ্ছে তো আমার কোনো কালেই ছিল না গো। কি যে করি, কি থেকে কি হয়ে গেল সব কিছু কেমন যেন। ছিলাম রাজা, রাতারাতি হয়ে গেলাম প্রজা। কেউ সম্মান তো দূরের কথা, আমার সামনে এসে যে কেউ স্যাঁচা করবে তারও জো নেই। আদেও কি কোনোদিন আর এই সম্মানটা ফিরে পাবো আমি? সব হয়েছে ওই বজ্জাত ছেলেটার জন্য। আমার ওই ছেলেকে আমি আজীবনেও ক্ষমা করবো নে, ওকে তো আমার বাড়িতে কোনোদিন উঠাই দেবো নে। এই শুনেছিস, কানা ঘষা শুনতে পেলাম আমাদের চারুলতার সাথে ওই হেমরাজ্যের রাজপুত্রের নাকি সত্যি সত্যি বিয়ে হয়েছে রে। রাজপুত্র আমাদের চারুলতাকে তার রাজ্যে নিয়ে গিয়ে বিয়ে করেছে রে, আর হেমরাজ্যের যুবরানী বানিয়েছে। আমি উড়ু উড়ু লোকের মুখে এমন কিছু শুনতে পেলাম সকাল হতেই, কিন্তু কথাটা ঠিক বিশ্বাস হচ্ছে না রে। এ কথা কি সত্যি আদেও? রাজপুত্র কি সত্যি আমাদের চারুলতাকে বিয়ে করেছে? লোকগুলো কি বলছে কি, যা বলছে সেটা কি আদেও সত্যি? ওই চারুলতার সাথে সেই রাজপুত্রের বিয়ে হয়েছে, হবে নাই বা কেন? চারুলতা আর ওর বাবার কপাল তো সোনায় সোহাগা। এদিকে এদিকে ওর বাবা আমার মোড়লের সম্মানটুকু কেড়ে নিয়েছে, আর চারুলতা রাজপুত্রের সাথে বিয়ে করে হেমরাজের মতো এক বড় রাজ্যের যুবরানী হয়েছে। বাবা বাবা বাহ, কি কপাল ওদের! যাকে ও সব কথা শুনে আমার আর কোনো কাজ নেই, আমি বরং বাড়িতে ফিরে যাই। ও দাদা, আমি তো আবার খবর পেলাম গো, গরম গরম খবর। শুধু চারুলতার সাথে রাজপুত্রর বিয়ে হয়েছে, ব্যাপারটা কিন্তু সেটা নয়। শুনলাম আমাদের রাজ্যের রাজকন্যা জেসমিনের সাথে নাকি ওই রাজপুত্রের বিয়ে হওয়ার কথা ছিল, আর সেই মণ্ডপে রাজকন্যা জেসমিনের সাথে বিয়েটা ভেঙে যায়। চারুলতার সাথে বিয়ে হয়েছে রাজপুত্রের, আর মোড়লের ছেলে ওই রাজেশ নাকি আবারও চারুলতাকে তুলে আনতে ওই হেমরাজ্যে গিয়েছিল গো। আর কিভাবে জানো রাজকন্যা জেসমিনের সাথে তার বিয়ে হয়ে গিয়েছে। এরপর মোড়ল মশাই লোকের বলা বলি কথা শুনে সে আকাশ থেকে জমিনে পড়ে, এগিয়ে গিয়ে তাদেরকে উদ্দেশ্য করে বলে, কি এ সব কি বলছে কি? এ আবার সত্যি নাকি?
কি জানি, লোকের মুখে কথা শোনা সত্যি কি মিথ্যা অত শত জানি না বাপু, কিন্তু আপনার ছেলেকে সত্যি কোনো বিশ্বাস নেই, বুঝলেন তো? সে চারুলতাকে তুলে আনতে ওই ওই হেমরাজে যেতেও পারে, তবে রাজকন্যা জেসমিনের সাথে তার বিয়েটা হয়েছে এটা কিন্তু সত্য ঘটনা। আরে সত্যি হলে একটা না একটা সময় সব জানাজানি হবেই। এখন এসব কানা ঘোষা বাদ দিয়ে যার যার কাজে চলো তো। লোকগুলো এসব কি বলে গেল? সব কিছু তো আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। এই মুহূর্তে রাজেশ আছে কোথায়? রাজেশ আবার কি কাণ্ড বাঁধিয়েছে? যুবরানী চারুলতা, তোমার বাবার বাড়ির লোকের সকালের ভোজনের সবকিছু ঠিকঠাক মতো হয়েছে তো? দেখো তাদের আতিথেয়তার যেন কোনো ত্রুটি না থাকে। জি মহারাজ, সকলেরই সকালের ভোজন ঠিকমতো হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে আমার বাবা মা সবাই হেমরাজ্য থেকে নিজেদের বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়ে দেবে মহারাজ। তারা আপনার অনুমতির অপেক্ষা করছে। কি বলছো কি? কালই তো এলেন ওনারা। বেয়াই মশাই, কটা দিন হেমরাজ্যে থেকে যান। অত দূরের পথ চলে গেলে আবার কবে আসবেন তার কোনো ঠিক আছে নাকি? না না রাজা মশাই, এখন গায়ে ফিরে যাওয়াটাই আমার উত্তম। সবে নতুন মোড়ল হয়েছি, এখন গায়ে যাওয়াটাই উত্তম। এখানে থাকার হাত নেই যে আমার হাতে। তবে আমি কথা দিচ্ছি, আমি খুব শীঘ্রই আবার আসবো চারুলতা মাকে দেখতে। মহারাজ, আপনার নতুন কুটুমের সাথে কথা শেষ হলে আমি কি আপনার সাথে দুটো কথা বলতে পারি? অবশ্যই রানী, কিন্তু এভাবে বলছো কেন? না মানে, আপনি যেভাবে ব্যস্ত আছেন দেখতে পাচ্ছি, তাতে করে মনে হচ্ছে আপনার কাছ থেকে অনুমতি নিয়েই কথা বলতে হবে। যাকে আমার দাদার রাজকন্যা জেসমিন ইতিমধ্যে হেমরাজ্য ত্যাগ করে রওনা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন। আপনি তাদেরকে বিদায় জানালে তারাও রওনা দিতে পারে। সে কি, আমি তো তোমায় সকালেই বলে দিলাম যে সবার সঙ্গে আমি আগে কথা বলবো, তারপর তারা আমার হেমরাজ্য থেকে যাবে। আমার সেসব কথা হয়তো তোমরা ভালোভাবে বোঝোনি। যাও রানী, সকলকে রাজদরবারে ডেকে নিয়ে এসো। ঘুমের ঘরে কি থেকে কি বলে ফেলেছি, আর রাজকন্যা জেসমিন কি বা শুনে ফেলেছে। মনটার ভেতরে এমন খচখচ কেন করছে? তবে রাজকন্যার কথা শুনে মনে হলো আমার এতদিনের লুকিয়ে রাখা কথা সব সত্যিটা জেনে গেছে। সে যেটা বলছে সেগুলো তো কোনোটাই মিথ্যা নয়, কিন্তু তার কাছে ধরা দিলেও চলবে না। আচ্ছা, সকলে যখন আমার আর চারুলতার বিয়ে নিয়ে বলছিল, তখন চারুলতা কেন তাতে বাধা দিল না? চারুলতা তো জানতো তার সাথে আমাদের বিয়ের সম্পর্কটা সম্পূর্ণ মিথ্যে। তবে সে কেন বাধা দিল না? তবে তার মনেও কি আমায় বিয়ে করার জন্য তীব্র ইচ্ছা ছিল? মার্জনা করবেন রাজপুত্র, মহারাজ এক্ষুনি আপনাকে রাজদরবারে ডেকে পাঠিয়েছে। সেখানে মহারানী, মধুপুর রাজ্যের রাজা, মহারাজ, রাজকন্যা জেসমিন, এমনকি যুবরানী চারুলতা সহ সকলেই উপস্থিত রয়েছে। জরুরি বৈঠক ডেকেছেন মহারাজ, আর তাই আপনাকে সেখানে উপস্থিত হতে বলেছেন খুব শীঘ্রই। তুমি যাও দাসী, আমি আসছি। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ।